মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি মানে অভিযোগ, আমাদের কার জীবনে অভিযোগ নেই? গুজরাটে যদি একটা সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি হতে পারে 3000 কোটি খরচ করে, বাংলার বুকে কেন একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি হবে না? জোট আছে, জোট নেই, জোট জিতবে, জোট হারবে দেখার দরকারই নেই। মানুষ যদি প্রত্যেকটা বুথে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দলকে ভোট দেয়, তাহলেই গ্যাসের দামটা আবার 500 চলে আসবে। তৃণমূলের সোশ্যাল মিডিয়ার কর্মীরা তারা পয়সা দিয়ে করে না দল, কিন্তু বিজেপিকে সোশ্যাল মিডিয়ায় করার জন্য ট্রোল আর্মি পুষতে হয় পয়সা দিয়ে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে মধুরিমা এবং এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যাকে নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকে, কিন্তু তিনি তার নিজের মতো করে তার মতামত জানান সোশ্যাল মিডিয়াতে, কারণ তিনি দায়িত্ব সামলানো সোশ্যাল মিডিয়ার। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এবং আইটি উইংয়ের প্রধানও তিনি। আজকে 24 সালের প্রথম আড্ডা দেবাংশুর সঙ্গে। 24-এর বেশ কয়েকটা দিন কেটে গেল, একটা মাসও কেটে গেল ইনফ্যাক্ট। কেমন আছো বলো? খুব ভালো আছি, খুব ভালো আছি। দিদির বাংলায় খারাপ থাকা যায় না, ভালো আছি। 24 নিয়ে কথা বলতে গেলেই লোকসভা নির্বাচন আসবে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। তুমি রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই একটু তেতো প্রশ্ন করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে এই যে তৃণমূলের সবাই চোর, এটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাওনি? ক্লান্ত লাগে, কারণ বিরোধীরা বলতে বলতে ক্লান্ত হয়ে যায়, তো আমরাও শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাই। কিন্তু আমরা ক্লান্ত হচ্ছি, দর্শকও ক্লান্ত, শ্রোতারাও ক্লান্ত। আর বাংলার মানুষ এটা পছন্দ করছে না, কারণ ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের রাজনীতির যে একটা কালচার ছিল, একটা অন্য রকমের একটা সৌন্দর্য ছিল বাংলার রাজনীতির, এইরকম নিম্ন স্তরের রাজনৈতিক ডাক বা এই সমস্ত কিছু করতে, এটা মেইনলি সিপিএম করে, জানেন তো। এরা প্রফুল্লবাবুকেও চোর চোর বলে করেছিল, স্টিফেন বিল্ডিং নাকি তার বলে দাগিয়ে দিয়েছিল। পরে জানা গেছিল তার মারা যাওয়ার পরে তার দাহ কার্য করার জন্য কংগ্রেসকে পয়সা দিতে হয়েছিল, তার এরকম অর্থনৈতিক অবস্থা ছিল। এরা ইন্দিরা গান্ধীকেও, রাজীব গান্ধীকেও বোফোর্স চোর বলেছিল। তো এটা সিপিএম এর কালচার। আর বাংলার বিজেপি তো সেম সিপিএম এরই মাল মশলা, আলাদা কিছু নয়। ওই মুখ শুধু শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, বাট ওই পুরনো মদ নতুন বোতলে যেরকম আমরা বলি আর কি, সেরকমই বিজেপির যে আপনি গঠন যদি দেখেন, মাঝামাঝি নেতার লেভেল থেকে কর্মী লেভেল পর্যন্ত সেটা গোটাটাই সিপিএম। ফলে আপনার হাত পা যেরকম হবে আপনি সেরকমই কাজ করবেন। ফলে এটা সিপিএম এর কালচার, যেটা বিজেপিতেও ট্রান্সফার্ড হয়েছে, তাদের ভোট ট্রান্সফার হওয়ার মতো। ফলে আমি মনে করি বাংলার মানুষ এই পছন্দ করেন এই জিনিস। আর আপনি চোর চোর বলছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে রাজনৈতিক দল আমাদের উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি, সেই রাজনৈতিক দলের প্রধান মুখের নাম শুভেন্দু অধিকারী, তারা লোককে চোর বলছে। ভয়ঙ্কর রেটরিক আর কি, মানে পাবলিকও এটাকে দেখে হাসাহাসি করছে। এই যে সিপিএম এর কথা তুমি বলছো, সিপিএম এর লোকজন আবার ক্যামেরার সামনে বলেন যে তৃণমূল আর বিজেপি হচ্ছে এক, ঠিক আছে? তো এই বিজেপি তৃণমূল না বিজেপি বাম, এরকম একটা ব্যাপার চলতে থাকছে। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া জোট, সেটা কি আদৌ আছে? আর কারণ মানে অনেকেই বলছেন ওই জোটটার তো শ্রাদ্ধ হয়ে গেছে, মানে আমি একদম কোট আনকোট বলছি। আমি প্রথমে একটা কথা বলি, প্রথম যে প্রশ্নটা তুমি করলে সেটা হচ্ছে, দেখো বাংলার রাজনীতিতে এটা একটা অদ্ভুত ব্যাপার। তৃণমূল দাবি করে সিপিএম বিজেপি এক, সিপিএম দাবি করে তৃণমূল বিজেপি এক, আর বিজেপি দাবি করে তৃণমূল সিপিএম এক। সবাই দাবি করছে তার উল্টো দিকের লোকের এক জায়গাতে আছে। ফলে এটা একটা অদ্ভুত ব্যাপার, পাবলিকের জন্য ভীষণ কনফিউজিং, সাধারণ মানুষের জন্য এটা ঠিক কথা। কিন্তু আমার কথাটা হচ্ছে, সহজ অঙ্ক দিয়ে বোঝা যাবে কে কারা এক। কোন পার্টির ভোট কমলে কোন পার্টির ভোট বাড়ছে, কাদের সাথে কাদের ব্যস্তানুপাতিক সাংসারিক সম্পর্ক, কাদের ভোট বৃদ্ধির সঙ্গে উল্টো দিকের পার্টির ভোট কমার সম্পর্ক, এটা দিয়েই বোঝা যাবে যে আপনার কার ভোট কাকে গিয়ে পুষ্ট করছে। বাংলায় যে বিজেপির বৃদ্ধি, সেটা তো তৃণমূল কমে নয়, তৃণমূল ক্ষয়ে নয়, সিপিএম ক্ষয়ে। আবার পঞ্চায়েতে যখন সিপিএম বাড়ছে তখন ক্ষয়ছে দেখুন বিজেপি। অর্থাৎ যখন দুতরফের মধ্যে এরকম দেওয়া নেওয়ার সম্পর্ক থাকে, তাহলে কার সাথে কার সম্পর্ক এটার দ্বারাই প্রমাণ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, বাংলার মাটিতে সিপিএম এরও প্রধান শত্রু মমতা ব্যানার্জি, বিজেপিরও প্রধান শত্রু মমতা ব্যানার্জি। ফলে এই জায়গা থেকেও খুব স্পষ্ট হয়ে যায়, যখন শত্রুর শত্রু আমার মিত্র, ফলে যদি দুজনেরই শত্রু মমতা ব্যানার্জি হয়, ন্যাচারালি দুজন মিত্র হয়ে যায়। ফলে এটা খুব সহজ পাবলিকের কাছে। আপনি 2 নম্বর প্রশ্নটা করলেন, ইন্ডিয়া জোট কি আদৌ আছে? দেখুন, আছে তো অবশ্যই। কেউ যাবে, কেউ আসবে, কেউ থাকবে, কারোর মান হবে, কারোর অভিমান হবে, এটাই তো ইন্ডিয়া। নামটা যে ইন্ডিয়া দেওয়া হয়েছে সেটা তো শুধুমাত্র তার একটা ফুল ফর্ম আছে যে সেটা নয়। ইন্ডিয়া আমাদের ভারতবর্ষ, ভারতবর্ষের তত্ত্বটা কি? ভারতবর্ষ বলতেই আমরা চোখ বন্ধ করলে কি ভাবি? বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এখানে হাজার একটা দল আছে, তাদের মধ্যে বৈচিত্র্য আছে। তৃণমূল তার একরকম ইতিহাস,
আম আদমি পার্টি তার আরেক রকম ইতিহাস, আরজেডি তার আবার আরেক রকম, ওদিকে ডিএমকে আপনি যদি দেখেন তার আবার আরেক রকম। এদের প্রত্যেকের মধ্যে বৈচিত্র্য, আইডিওলজিক্যালি হয়তো প্রত্যেকের থেকে প্রত্যেকের স্ট্যান্ড পয়েন্ট কিছুটা আলাদা, কিন্তু তার মধ্যেও ঐক্য। যেটা ভারতবর্ষ সেটাই ভারতবর্ষের নাম দিয়ে যে জোটটা তৈরি হয়েছে তাই। এদের মধ্যে কেউ আবার কখনো কখনো বেরিয়ে যান, কেউ আবার কখনো কখনো নতুন করে জয়েন করেন, এটা হতেই থাকে। তা বলে একটা জোট কখনো চলে যায় না। জোটটা আছে, এটা একটা মিনিমাম কমন মিনিমাম এজেন্ডা থেকে তৈরি হয়েছে। কমন মিনিমাম এজেন্ডা মানে কি, আমাদের সবার অনেক রকম মতামত আছে, কিন্তু নির্দিষ্ট কয়েকটা বক্তব্যে আমরা সহমত, তার ভিত্তিতে একটা অ্যালায়েন্স। এবার এই অ্যালায়েন্সের মূল উদ্দেশ্য কি? এই অ্যালায়েন্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে দর্শকরা আমাদের এই ভিডিও দেখছে, তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু তাদের 1200 টাকায় গ্যাস কিনতে হচ্ছে। 4টে রাম মন্দির হলেও কিনতে হবে, 8টা হলেও কিনতে হবে। তারা যদি ভাবে আমি গ্যাস কিনবো না, আমি আবার পুরোনো দিনে জনতা স্টোভে ফেরত চলে যাবো, আচ্ছে দিনে সেই স্টোভ চালাতে গেলেও কেরোসিন তেল লাগে, 20 টাকারটা 120 টাকা কেরোসিন তেল। প্রত্যেকের জন্যই পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। তো এই প্রবলেমটা সবাইকে ফেস করতে হচ্ছে, সর্ষের তেল থেকে শুরু করে কেরোসিন তেল থেকে শুরু করে পেট্রোল ডিজেল ডাল সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। তার উপরে ব্যাংকে টাকা রাখলে ব্যাংক ফাইন কাটছে, ইত্যাদি ইত্যাদি প্রচুর সমস্যা মানুষের জীবনে। এই সবকটা যে সমস্যা, এই সমস্যাগুলো তো কাউকে সলভ করতে হবে। এখন সাধারণ মানুষ সবসময় চায় একটা স্ট্রং বিরোধী হোক, একটা স্টেবল শাসক হোক, আবার একটা স্টেবল বিরোধী হোক, স্ট্রং শাসক, সব রকম মানুষের কম্বিনেশন। বাংলার মাটিতে তারা একটা শাসকের পক্ষে ভোট দিয়েছে, বিরোধী হিসাবে বিজেপিকে ভোট দিয়েছে, কখনো সেই জায়গাটা বামেরা নিয়েছিল, কখনো বাম কংগ্রেস জোট নিয়েছিল। ভারতবর্ষের মাটিতে আপনি যদি দেখেন, এই কেন্দ্রের সরকার মানুষের জীবনে এত অনিশ্চয়তা নামিয়ে আনার পরও মানুষের তো রোজগার বাড়ছে না, খরচ বাড়ছে রোজ। ধরুন আপনি একটা জায়গায় কাজ করেন, আপনি একটা নির্দিষ্ট স্যালারি পান, আপনার স্যালারি বৃদ্ধির যে হার, সেই তুলনায় মূল্য বৃদ্ধির যে হার, সেটা তো কখনোই সমান্তরাল হচ্ছে না। মূল্য বৃদ্ধির হারটা অনেক বেশি, দেন আপনার স্যালারি বৃদ্ধির হার। আর সবচেয়ে বড় কথা, যারা প্রাইভেটে কাজ করেন তারা তো কেউ ডিএ পান না, আর প্রাইভেটের লোকেদের ডিএ এর কথার জন্য কেউ আন্দোলনও করে না, সবার হচ্ছে ওই 1% সরকারি কর্মচারীদের জন্য। তো প্রাইভেটে যারা কাজ করেন সেই সমস্ত মানুষগুলো ভারতবর্ষের মাটিতে তো 99% লোকই আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে আছে, যাদের ডিএর তো গল্পই নেই, বাদ দিন কোনো ফিক্স স্যালারিও নেই। এরকম লোকের সংখ্যাই 70%। বাকি 29% মানুষ অর্গানাইজ সেক্টরে আছেন, কিন্তু তার মধ্যেও তারা প্রাইভেটে কাজ করছেন। 1% লোক সরকারি চাকরি করছেন। আমি 1% লোকের কথা বাদ দিলাম যারা সরকারি চাকরি, স্টেট সেন্ট্রাল মিলিয়ে, বাকি 99% লোকের কথা কারা বলবে? এই বলার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। এই প্ল্যাটফর্মটাই হচ্ছে ইন্ডিয়া। মানুষ যদি মনে করে আই এম হ্যাপি উইথ 1200 রুপিয়া কা গ্যাস, মানুষ যদি মনে করে 120 টাকার কেরোসিন তেলে আমি খুশি, মানুষ যদি মনে করে যত পারে দাম বাড়া, মন্দির হয়েছে আমি খুশি, তাহলে ইন্ডিয়াকে ভোট দেবে না। বাংলায় তৃণমূলকে ভোট দেওয়ার দরকার নেই, দিল্লিতে আপকে ভোট দেওয়ার দরকার নেই, তামিলনাড়ুতে ডিএমকে কে ভোট দেওয়ার দরকার নেই। আর মানুষ যদি মনে করে এই জিনিসগুলো সমস্যা হচ্ছে, একটা অল্টারনেটিভ ট্রাই করে দেখার দরকার আছে, তাহলে এই জোট ক্ষমতায় আসতে পারবে কি পারবে না এই চিন্তা ভাবনাতেই গিয়ে লাভ নেই। খুব সহজ একটা অঙ্ক। আমরা ভোটটা তো গিয়ে দিল্লিতে দিই না, যে সব প্ল্যাটফর্ম আমি একটা স্টেজে উঠে ভোট দিচ্ছি গোটা দেশ দেখছে, তা তো নয়। আমরা প্রত্যেকে আমাদের বুথে ভোটটা দিই। আমার ইভিএম মেশিনে 5-6টা ক্যান্ডিডেট থাকে। আপনি যে বুথে ভোট দিতে যাচ্ছেন, ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি থাকুন, আপনার বুথে যখন আপনি ভোট দিচ্ছেন, আপনার ওই নির্দিষ্ট লোকসভায় বিজেপি প্রার্থীকে কোন দল হারাতে পারে, আপনি তার সিম্বলটায় চাপ দেবেন। এইটুকু আপনার কাজ। জোট আছে, জোট নেই, জোট জিতবে, জোট হারবে দেখার দরকারই নেই। মানুষ যদি প্রত্যেকটা বুথে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দলকে ভোট দেয়, তাহলেই হবে, তাহলেই গ্যাসের দামটা আবার 500 চলে আসবে। এই যে প্রত্যেকটা বুথে বিজেপির অপোজিটে যে থাকছে তাকে ভোট দেওয়ার কথা তুমি বলছো, আমাকে একটা কথা বলো, বিধানসভা নির্বাচন হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে মানুষ ভোট দেবেন, বুঝলাম, কিন্তু লোকসভায় তৃণমূলকে কেন ভোট দেবে? তার একটা কারণ আছে। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস একমাত্র দল, বাংলায় এই মুহূর্তে যে কটা দল আছে তার মধ্যে একমাত্র দল তৃণমূল কংগ্রেস, যার জন্ম বাংলায়, যে দলটা বাংলার জন্য ডেডিকেটেড। আপনি সিপিএম বলুন, কোথায় জন্ম, ও চীনে আছে, ও জাপানে আছে, ও আমেরিকায় আছে, সর্বত্র। ও ইউরেনাস সিপিএম আছে, নেপচুন সিপিএম আছে, অনেক আছে। আপনি বিজেপি দেখুন, নাগপুরের পার্টি বলি আমরা। আপনি কংগ্রেস দেখুন, সেই হিসাবে প্রথম সভাপতি বা এরকম ইতিহাস থাকলেও কিন্তু সেভাবে বাংলা কেন্দ্রিক নয়। আর একটা দল বাকি থাকে বাংলার মাটিতে, তৃণমূল কংগ্রেস। তার জন্ম বাংলায়, গোটা ওই টিভিতে একটা অ্যাড দেয় মাঝে মধ্যে, দেখবেন জন্ম বাংলায়, ভারতে বিখ্যাত, একটা সম্ভবত স্টিল কোম্পানি অ্যাড দেয়, সেরকমই তৃণমূল কংগ্রেস, জন্ম বাংলায়, গোটা ভারতে বিখ্যাত। তো তার মানে তৃণমূল কংগ্রেস দলটা যদি শক্তিশালী হয়,
তাহলে ভারতবর্ষের বুকে, পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে বাংলার স্বার্থ নিয়ে আলোচনা করতে পারবেন। আর আমাকে একটা কথা বলুন, আজকে ধরুন কলকাতার মানুষ, আমরা এই যে এত মেট্রো চড়ছি, কলকাতা ভারতবর্ষের প্রথম মেট্রো, কিন্তু তারপরও কলকাতা মেট্রো বলতে আমরা কি জানতাম? ওই সাউথ নর্থের মেট্রো, দমদমে শুরু, টালিগঞ্জে শেষ। ওই দমদমটাকে দক্ষিণেশ্বর অব্দি, আর টালিগঞ্জটাকে কবি সুভাষ অব্দি এক্সটেনশন কার করা? মমতা বন্দ্যোপাধ্যায়ের করা। আজকে কি ইস্ট ওয়েস্ট মেট্রো, শিয়ালদার মেট্রো 70% কাজকে কমপ্লিট করে দিয়ে গেছিলেন রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বালুরঘাট, একলাখি থেকে শুরু করে আপনি উত্তরবঙ্গের একের পর এক যোগাযোগ দেখেন। নর্থ বেঙ্গল আমরা প্রায়ই ঘুরতে যাই, এই নর্থ বেঙ্গলে আবার এতগুলো ট্রেন কার করা? পদাতিক থেকে শুরু করে একের পর এক ট্রেন, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে দাঁড়িয়ে দীঘায় যাওয়ার একমাত্র অপশন ছিল বাস, সেই দীঘাতে রেল স্টেশন করে দীঘা অব্দি ট্রেন সংযোগ করা কার করা? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লির দায়িত্বে থেকেছেন তখন তিনি বাংলাকে ভরিয়ে দিয়েছেন। কিন্তু তার উল্টো দিকে যখন 2019-এ বিজেপি 18টা আসন পেল, তার মানে তো রুলিং পার্টির এমপি হলো, কারণ বিজেপির এমপি মানে রুলিং পার্টির এমপি, যেহেতু ওরা দেশ রুল করছে, আর লোকসভা মানে দেশের ভোট। সেই জায়গা থেকে বাংলা কি পেল? বঞ্চনা। আপনি বলুন 18টা সিট যেখানে বিজেপির লোকেরা আছেন তার মধ্যে কটা জায়গায় এইমস পেয়েছে? উত্তরপ্রদেশে যদি 4-5টা এইমস হতে পারে, বাংলায় কেন শুধু একটাই হবে কল্যাণীতে? কেন উত্তরবঙ্গ একটা এইমস পাবে না? কেন জঙ্গলমহল একটা এইমস পাবে না? উত্তরপ্রদেশ বাদ দিন, গুজরাটে যদি এতগুলো এইমস হতে পারে, গুজরাটে তো টোটাল সিট 26টা, বাংলার টোটাল সিট 42টা, বাংলা কেন পাবে না? গুজরাটে যদি একটা সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি হতে পারে 3000 কোটি খরচ করে, বাংলার বুকে কেন একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি হবে না? এই দাবিগুলো তো বাংলার দাবি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিল্লিতে থাকতেন, এগুলো কিন্তু একটা নিয়ে আপনাকে আমায় প্রশ্ন তুলতে হতো না। সবচেয়ে বড় কথা, নরেন্দ্র মোদী গ্যাসের দাম 1200 টাকা করেছেন, কিন্তু স্পেশালি 2019-এ ক্ষমতায় আসার পর। পেট্রোল ডিজেল 100 গন্ডি পেরিয়ে গেছে স্পেশালি 2019-এ ক্ষমতায় আসার পর। তার কারণ কি? 19-এর আগে তৃণমূল ছিল 34, 19-এর পরে তৃণমূল হয়ে গেছে 22। তাহলে পার্লামেন্টে সবচেয়ে ভোকাল যে পলিটিক্যাল পার্টি, তার শক্তি যখন কমে গেছে তখন নরেন্দ্র মোদী যা তা করছে। ফলে সাধারণ মানুষ যারা দেখছেন তাদের মধ্যে বিজেপি সমর্থক আছেন, তৃণমূল সমর্থক আছেন, কিন্তু বিজেপি সমর্থক যারা, তাদের কাছে আমার আপনার থ্রুতে বক্তব্য থাকবে যে আপনি বিজেপির সমর্থক হতে পারেন। আমি বলবো আপনি যদি উত্তরপ্রদেশে আপনার ভোটার কার্ড আপনি দিন বিজেপিকে ভোট, কিন্তু বাংলার মাটিতে আপনি যখন ভোটটা দিচ্ছেন নিজের স্বার্থের কথা ভেবে ভোটটা দিন। কোন পলিটিক্যাল পার্টির এমপি যদি হয় তাহলে বাংলার দাবিতে চিৎকার করবে পার্লামেন্টে। সোজা অঙ্ক। নরেন্দ্র মোদী যদি মনে করেন আমি দেশের জন্য টপ 3টে রাজ্যে আমি এই প্রকল্প আনবো, আমার বাছা 3টে রাজ্য, আপনি কি মনে করেন সেই 3টে রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট না থেকে বাংলা স্থান হবে? ন্যাচারালি আপনি কল্পনা করুন। কারণ বিজেপির কিন্তু 28টা রাজ্য আছে, ওকে 28টা রাজ্য নিয়ে সংসার। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই রাজ্য। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপিরা যদি স্ট্রং হয় বাংলা থেকে, তাহলে খুব ন্যাচারালি বাংলার দাবির দাওয়া তারা চিৎকার করে ছিনিয়ে আনতে পারবেন, এবং সেটা শুধু বাংলার স্বার্থে হবে। বিজেপির ইউপি লবি আছে, বিহার লবি আছে, গুজরাট লবি আছে, কর্ণাটক লবি আছে, সিপিএম এর কেরাল লবি আছে, বাংলা লবি আছে, ত্রিপুরা লবি আছে। একমাত্র দল তৃণমূল যার ওয়ান অ্যান্ড অনলি বেঙ্গল লবি। সেই বেঙ্গল লবিকে স্ট্রং করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি সংখ্যক এমপি দিয়ে পাঠাতে হবে। এই কারণেই লোকে লোকসভায় তৃণমূলকে ভোট দেবে। বেশি সংখ্যক এমপির কথা তুমি বলছো বটে, কিন্তু বিগত দিনগুলোতে যদি আমরা দেখি ভুরি ভুরি অভিযোগ, দুর্নীতির প্রসঙ্গ, এগুলো আসার পরেও এই যে তুমি বলছো যে এমপি আমাদের তরফ থেকে বেশি দিয়ে পাঠাতে হবে এই রাজ্যের পক্ষ থেকে, সেটা সম্ভব? এত এত দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সেটা সম্ভব? অভিযোগ তো থাকেই, কার বিরুদ্ধে অভিযোগ নেই বলুন না? এই যে আমরা যারা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, মানে অভিযোগ। আমাদের কার জীবনে অভিযোগ নেই? আপনার বিরুদ্ধে আপনার মায়ের কোনো অভিযোগ নেই, আমার বিরুদ্ধে আমার মায়ের কোনো অভিযোগ নেই, আছে তো? আপনি যেখানে কাজ করছেন সেখানে কারোর আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? আমি যে পলিটিক্স করছি সেখানে আমার বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই? পৃথিবীর প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকে। কতটা সত্য এটা হচ্ছে ব্যাপার। অভিযোগ হচ্ছে তোপ, আপনার কাছে বোম আছে, আপনি দাগতে থাকছেন পরপর, কিন্তু টার্গেটে কটা লাগছে? তৃণমূলের বিরুদ্ধে সারদা, রোজ ভ্যালি থেকে শুরু হয়েছিল, আজ কিন্তু 12 বছর হয়ে গেল, একজন নেতার বিরুদ্ধে চার্জশিট অব্দি দিতে পারেনি। তার মানে কি? সবটাই হাওয়া, আসলে কিছু নয়, হাওয়া তুলে দাও। আর মিডিয়ার একটা গুণ হচ্ছে, আপনারাও মিডিয়া আছেন, কিছু মনে করবেন না, মিডিয়া ট্রায়াল আজকের দিনে খুব বেশি পরিমাণ চলছে। মিডিয়া ট্রায়াল মানে কি? ধরুন আমি মনে করি, একটা এক্সাম্পল দিই আপনাকে, সুশান্ত সিং রাজপুত, তার সুইসাইডের কেস, হঠাৎ করে একটা বাংলার মেয়ে রিয়া চক্রবর্তী, তাকে ভিলেন করে দেওয়া হলো। সে কালা জাদু করে, হ্যাঁ, সে খুন করেছে, মার্ডার করেছে, কোনো প্রমাণ করা গেল না, কিন্তু এমন ভাবে করা হলো তার লাইফটাকে নষ্ট করে দেওয়া হলো।
পরে জানা গেল কি রিয়ার কোনো দোষই নেই। কিন্তু সেই মুহূর্তে টিভিতে দেখলে হয়তো ভারতের 100 জনের মধ্যে 99 জন রিয়াকে গালাগাল করতো। আজকের দিনে দাঁড়িয়ে বলুন, রিয়া যদি ওই দিনে ওই পরিস্থিতির মধ্যে সুইসাইড করতো, ওর জীবনকে ফিরিয়ে দিতে পারতো? কেউ দায় নিত না। তো আজকের দিনে দাঁড়িয়ে এই সিবিআইডির অত্যাচারে আমরা তাপস পালের মতো আমাদের একজন নেতাকে হারিয়েছি, লোকটা হৃদরোগে আক্রান্ত হয়ে মরে গেল। আমরা সুলতান আহমেদের মতো আমাদের একজন এমপিকে হারিয়েছিলাম, যেও এই সিবিআইডির ডাকাটাকি চোটে হৃদরোগে আক্রান্ত হয়ে মরে গেল। আজ তাপস পাল মারা গিয়েছে, হয়ে গেছে আপনার 3, 4, 5 বছর হতে চললো। আপনি আমায় বলুন, এই 5 বছরে তাপস পাল কি দোষী প্রমাণিত হয়েছেন রোজভ্যালি কাণ্ডে? হননি। সুলতান আহমেদ হয়েছেন? হননি। তাহলে আমার বক্তব্য হচ্ছে অভিযোগ তো থাকবে, কিন্তু অভিযোগটা সত্য প্রমাণ করতে হবে। তো আর এমন একটা ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে নেতা অ্যারেস্ট হচ্ছে মানেই দোষী। কয়েকদিন আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছে, এরা মুখ্যমন্ত্রীদেরও ছাড়ছে না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ডেকেছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, যার কিডনি ট্রান্সপ্লান্ট হলো কদিন আগে, তাকে 10 ঘন্টা জেরা করেছে, তার ছেলেকেও জেরা করেছে। তাহলে আপনি আমায় বলুন, ডিএমকে চোর, তামিলনাড়ু ডিএমকে, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের পার্টি জেএমএম চোর, লালু প্রসাদের আরজেডি চোর, কেজরিওয়ালের আপ চোর, মমতা ব্যানার্জির তৃণমূল চোর, রাহুল গান্ধীর কংগ্রেস চোর, একা বিজেপি ধোয়া তুলসী পাতা। ওয়াশিং মেশিন। তার উপরে কারা আছে সেই বিজেপিতে? ধোয়া তুলসী পাতা। এই তুলসী পাতাগুলো কাঁধে নিয়ে বইছে কারা? শুভেন্দু অধিকারী, নারায়ণ রানে, রেড্ডি ব্রাদার্স, হেমন্ত বিশ্ব শর্মা, যাদেরকে বিজেপি একসময় চোর বলতো, তারা আজকে বিজেপিতে গেছে, গিয়ে তারা সব পার্টিকে বলছে তুই চোর, তুই চোর, তুই চোর, তুই চোর, তুই চোর। এরা যদি অভিযোগ করে, চালুনি করে ছুঁচের বিচার করে, চালুনি তোর ঝরঝর করে, এরা আমাদের ছোটবেলায় মা কাকিমারা কবিতা শোনাতো। এইরকম হয়ে গেছে বর্তমানে। ফলে অভিযোগ যাই থাক, বাংলা মানুষ খুব বুদ্ধিমান। এই এত কিছু অভিযোগ ওঠার পরেও ধূপগুড়ি উপনির্বাচন আমরা জিতেছি। একটা অভিযোগ ওঠেনি ধূপগুড়ি উপনির্বাচনে যে ভোট হয়নি, এই হয়নি, ওই হয়নি। যে সিটটা আমরা 2021-এর প্রবল তৃণমূলের হাওয়াতেও হেরেছিলাম, ওই সিটটা আমরা 2 বছর ধরে এত অভিযোগের পর জিতেছি। কেন বলুন তো? ওই যে বললাম, মানুষও ক্লান্ত হয়ে গেছে, মানুষ ফাইট ব্যাক করতে শুরু করেছে। আর পাবলিক যখন ফাইট ব্যাক করতে শুরু করে, তখন গল্প খেলা অন্যরকম হয়। এই যে খেলা অন্যরকম, আসলে দেবাংশুর মুখে খেলা শব্দটা শুনলেই আমার আরো অনেকগুলো কথা মনে পড়ে। দেবাংশু, তোমার এই খেলা হবে তো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এবং সেটার ইম্প্যাক্ট অনেকে বলেন ভোটেও পড়েছে লাস্ট নির্বাচনে। সোশ্যাল মিডিয়ার ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই মুহূর্তে রয়েছে, সেটা নির্বাচন হোক, মানুষের ক্যারেক্টার সম্পর্কে জানা হোক, যে কোনো কিছুতে। এবং তুমি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল উইং এর দায়িত্বে রয়েছো একদম মাথায়, বাকি দলগুলোরও রয়েছে সোশ্যাল উইং। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কাদের সোশ্যাল উইং সবচেয়ে বেশি স্ট্রং তোমার কি মনে হয়? মানে বিজেপি ধরো, বাম ধরো, বা কংগ্রেসেরও ধরো, তৃণমূলের ধরো। দেখুন, স্ট্রং অনেক রকমের হয়। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন একটা ফ্ল্যাট বাড়ি বেশি স্ট্রং নাকি গ্রামের 4টে কুড়ে ঘর, ধানের আড়ত রয়েছে, তারা বেশি স্ট্রং? ইনিশিয়ালি চোখে দেখলে তো ফ্ল্যাট বাড়িকে স্ট্রং মনে হবে, ইট, বালি, কাঠ, পাথর, রড। কিন্তু যদি বলেন কোন মানুষগুলো স্ট্রং, তাহলে কিন্তু ওই গ্রামের মানুষগুলোর কথা বলতে হবে। কারণ একটা বাড়ি বিপদে পড়লে ওরা 10টা বাড়ি একসাথে বেরিয়ে আসে। আর শহরের দিকে একটা ফ্ল্যাটে মরে পচে পড়ে রয়েছে, 3 দিন পরে গন্ধ বেরোচ্ছে, যখন বলছে পচা গন্ধ, বিড়াল মরেছে নাকি, ঘুরে দেখছে তার প্রতিবেশীটাই মরে পড়ে আছে। এমনও আমি দেখেছি 12 বছর ধরে পাশাপাশি ফ্ল্যাটে থাকছে, কিন্তু প্রতিবেশীর নাম জানে না। তাহলে কে স্ট্রং আমি যদি প্রশ্ন করি? তো আপনি যদি এইভাবে আমাকে প্রশ্ন করেন, তাহলে বিজেপি স্ট্রং, কারণ প্রচুর পয়সা যা স্ট্রং বেশি সে। কিন্তু আপনি না, আমাদের অত নেই দিদি। কোথায় বিজেপি, কোথায় আমরা, করে হয়। কিন্তু আপনি যদি আমায় বলেন কোথাকার ছেলে মেয়েরা স্ট্রং, তাহলে তৃণমূলের সাথে কারোর লড়াই হবে না। কেন হবে না? কারণ বিজেপির তো ক্যাডার নেই, পয়সা আছে। ধরুন বিজেপিকে পতাকা লাগাতে হলে, এটা আমাদের বাংলার মানুষ রিলেট করতে পারবেন, আপনারা যেখানেই দেখবেন কোথাও বিজেপির মিটিং হয়, এজেন্সি থাকে যারা পতাকা লাগিয়ে দেয়। আপনারা দেখবেন একটা বড় টেম্পু গাড়ি যাচ্ছে, তার পেছন থেকে পতাকা সাট করে লাগাতে চলে গেল। আর তৃণমূলের যখন কোথাও মিটিং হয়, দেখবেন তৃণমূলেরই কর্মীরা মই নিয়ে 4টে ছেলে ধরে আছে, এই পড়ে যাবি ভাই, পড়ে যাবি, ভালো করে লাগাও, পতাকাটা লাগাচ্ছে, বাঁধ যে ব্যানার লাগাচ্ছে, সব আমরাই করি। পুরোনো দিনের বিয়ে বাড়ির মতো, সবজিও কাটছে কাকু, রান্না করছে জেঠু, সার্ভ করছে কাকিমা। ঠিক আছে, এটা হচ্ছে তৃণমূল পরিবার। আর এখনকার দিনে সব ক্যাটারার হয়ে গিয়েছে। তো বিজেপি হচ্ছে ক্যাটারারের পার্টি, যে আমি তোমায় ওই পয়সা ধরে দিয়ে দিলাম, তুমি সব করে দাও। আত্মিক যে ব্যাপারটা, এটা কোথায় পাওয়া যায়? আগেকার দিনের বিয়ে বাড়িগুলোতে আন্তরিকতা যদি বলেন,
প্লাস একে অপরের সঙ্গে যে সত্যিকারের আত্মিক কানেকশনটা কোথায় ফিল করতে পারেন আপনি আগেকার দিনের বিয়ে বাড়িগুলোতে, যেখানে নিজেরাই সব করছি, নিজেরাই কিনছি, নিজেরাই সার্ভ করছি, নিজেরাই ইয়ে করছি। তৃণমূল হচ্ছে সেই রকম। তৃণমূলের সোশ্যাল মিডিয়ার কর্মীরা তারা পয়সা দিয়ে করে না দল, কিন্তু বিজেপিকে সোশ্যাল মিডিয়ায় ইয়ে করার জন্য ট্রোল আর্মি পুষতে হয় পয়সা দিয়ে। তৃণমূলের সেরকম করতে হয় না। আর তৃণমূলের আপনি যদি দেখেন প্রত্যেকে মন থেকে দলের হয়ে প্রচার করে, তো সেই দলের হয়ে যখন প্রচার করছে তাদের কিন্তু কিছু লাগছে না, তাদের কোনো দাবি দাওয়াও নেই, তারা মন থেকে করছে। এবার আপনি বলুন যে পয়সা দিয়ে করছে, কাল যদি পয়সা না পায় শেয়ার করবে না। আর যাদের পয়সা লাগছেই না তাদের পয়সা থাকুক না থাকুক তারা কিন্তু করছে। কে স্ট্রং? আপনি যে এই বিচার করেন আমি বলবো তৃণমূলের সাথে কম্পিটিশনে না সিপিএম আছে না বিজেপি আছে, কেউ কোনো দিকে নেই। প্লাস তৃণমূলের কর্মীদের একটা ব্যাপার হচ্ছে এমনি খুব খুব জানেন তো গা ছাড়া সোশ্যাল মিডিয়া বা আপনি যদি গ্রাউন্ডে দেখেন, ও মানে তৃণমূল কর্মীদের একটা ব্যাপার হচ্ছে ওরা যা বলে 364 দিন বলুক, আমরা একদিন খেলবো, ভোটের রেজাল্ট বেরোবে, এমন আবিরে পাড়াটা সবুজ করে দেবো, ওটা আমাদের একদিনের তৃপ্তি। তৃণমূল কংগ্রেসের কর্মীদের হচ্ছে এরকম ব্যাপার, সারা বছর আমাদের গা ছাড়া ব্যাপার। কি হবে, জিতবো তো আমরাই, কেন গা ছাড়া ব্যাপার? সারা বছর পড়াশোনা আমরা করছি, তো পরীক্ষা নিয়ে টেনশন করবো কেন? দুরকম স্টুডেন্ট হয়, এক হচ্ছে সারা বছর পড়বে, পরীক্ষার আগের দিন টেনে ঘুমোবে, সকালবেলা চোখ ফুলিয়ে ঘুম থেকে উঠে মা দই খাইয়ে দেবে, মাছ খাইয়ে দেবে, পরীক্ষা দিতে যাবে কপালে দইয়ের ফোঁটা নিয়ে। আর এক প্রকার ছেলে মেয়ে হচ্ছে সারা বছর সিনেমা দেখতে যাবে, স্কুল কাট মেরে এইখানে যাবে ওইখানে যাবে, শপিং মল করতে যাবে, পরীক্ষার আগের দিন রাত্রিবেলা জেগে থেকে দেখা যায় ভোর 5টায় ঘুমিয়েছে, সকাল 9টায় পরীক্ষা, 8:45 ঘুম থেকে উঠেছে, চান ফান না করে পরীক্ষা দিতে চলে গেল, পরীক্ষার হলে গিয়ে ঢুলছে। তৃণমূল প্রথম ক্যাটাগরি ছাত্র, আমরা ওই জন্য ঘুমাই পরীক্ষার আগের দিন, আর বাকি বিরোধীরা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরির ছাত্র। তো সেই হিসাবে আপনি যদি বলেন কে স্ট্রং, এখন আপনি পরীক্ষার আগের দিনের শুধু ভিজুয়ালটা দেখুন, আপনি কোন স্টুডেন্ট কি কিরকম আপনি জানেন না, আপনি একজন তৃতীয় ব্যক্তি, আপনাকে দুজনের রাত্রিবেলা 1:30টার সময় এই দুপক্ষেরই বাড়িতে নিয়ে যাওয়া হলো, আপনি ব্যাকগ্রাউন্ড জানেন না, কিচ্ছু না, আপনি একটা বাড়িতে গিয়ে দেখলেন একটা ছেলে ভোজ ভোজ করে ঘুমাচ্ছে, আর একটা বাড়িতে গিয়ে পরীক্ষার আগের দিন দেখলেন একটা ছেলে হেভি পড়ছে। এবার আপনাকে রিপোর্ট তৈরি করতে বলা হলো কার রেজাল্ট ভালো হবে। আপনি তো স্বাভাবিকভাবে জায়গায় পড়তে দেখেছেন, বলবেন ও হেভি সিনসিয়ার ছেলে, আর ওখানে ঘুমোচ্ছে, সেটা ফেল করবে শিওর, কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা তো জানেন না। এই হিসাবে আপনি কি বলুন কে স্ট্রং? আমি বুঝতে পেরেছি, কিন্তু এই যে কথার মাঝে তুমি বললে যে বিজেপির প্রচুর পয়সা, ফলে তাদের এই এত রকমের লোক আছে ক্যাটারিং সার্ভিসের মতো, তো সেই জায়গাটায় যদি দেখো তাহলে বিজেপির কোট অ্যান্ড কোট আইটি সেল বলা হয় যেটাকে, আইটি সেলকে কমব্যাট করবে তৃণমূলের আইটি উইং কিভাবে? মানে যেহেতু 2024-এ আমরা এই কথোপকথনটা চালাচ্ছি এবং নির্বাচন আসন্ন, কিভাবে করবে? মানে আইটি উইং এর দায়িত্বে তুমি রয়েছে। দারুণভাবে করবে। আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার, কিন্তু তাও মোহনবাগানের একটা উদাহরণ দিই, ব্রিটিশদের পায়ে বুট ছিল, মোজা ছিল, কিন্তু মোহনবাগান কিন্তু হারিয়েছিল খালি পায়ে খেলে, মনে আছে? সেই ঘটনার কথা সবাই জানেন। আমি ইস্ট বেঙ্গল সমর্থক হলেও এটা তো আমাদের জন্য একটা আবেগের ব্যাপার, কারণ আমাদের ভারতের একটা টিম হারিয়েছিল ব্রিটিশদের, তো ব্রিটিশদের জুতো ছিল, বুট ছিল, আর মোহনবাগানের হয়ে যারা সে সময় খেলছিল, যেটা নিয়ে 11-র মতো সিনেমাও হয়েছে, তারা খালি পায় জেতেনি খেলাটা, জিতেছিল। তো খেলা কিভাবে জিততে হয় আমরা জানি, ওদের পায়ে বুট আছে, প্যাড আছে, ওদের দামি ড্রেস আছে, আর আমাদের ধুতি পাঞ্জাবি পরে ছেলেমেয়েরা খেলবে, কিন্তু আমাদের খেলা একটা বাংলার স্বাদ আছে, আর ওদের খেলায় উত্তরপ্রদেশের গন্ধ আছে। দেখা যাক, আসুন মাঠে, আর বাঙালির চাইতে ভালো খেলতে তো আর কেউ পারে না, আসুন। দর্শকদের জন্য কি বলবে লাস্ট কথা? না, দর্শকদের জন্য বক্তব্য হচ্ছে যে দৃষ্টিভঙ্গির দর্শকরা তার একটু অন্য দৃষ্টিভঙ্গির খবর পাওয়ার জন্য তো দৃষ্টিভঙ্গি দেখেন, আর আমরাও বাংলাটাকে অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখি। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে আমরা অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখি, মানে কি, ধর মাওবাদী সমস্যা ছত্তিশগড়েও আছে, মাওবাদী সমস্যা ঝাড়খণ্ডেও আছে, মাওবাদী সমস্যা বাংলাতেও ছিল, কিন্তু ঝাড়খণ্ড আর ছত্তিশগড়কে আছে বলতে হয় আর বাংলায় ছিল বলতে হয় কেন? কারণ বাংলাতেও সিপিএম এক সময় যে কায়দাতে, ঝাড়খণ্ডে এখন যারা আছেন বা আগে যারা ছিলেন বিজেপি, বা ছত্তিশগড়ে এতদিন বিজেপি ছিল, কংগ্রেস ছিল, আবার বিজেপি এসছে, এরা কেউ প্রবলেমটাকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। কি দেখেছেন? যে মুখে গামছা বেঁধে মানুষগুলো গুলি চালাচ্ছে কেন, কিছু তো দাবি আছে। দাবি কি? যখন খোঁজ নিলেন জানতে পারলেন পেটে ভাত চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, এতদিন, এবং কাজ চাই। এই অবমাননা বা এই যে বঞ্চনা,
সেটা করতে 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 দিনের পর দিন স্বাধীনতার পর থেকে তার উপরে তারা হচ্ছেন মূল নিবাসী, আস্তে আস্তে তাদের জঙ্গল নষ্ট হয়ে যাচ্ছে, জমি হরপ হয়ে যাচ্ছে, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা বন্দুক ধরেছেন। তাহলে কি করতে হবে? বেসিক জায়গাটা আমায় সলভ করতে হবে। মানে আপনার গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে বলে আপনি রোজ জিন ট্যাগ খাচ্ছেন, রেন ট্যাগ খাচ্ছেন, কিন্তু আপনি পেটটা ঠিক করছেন না। আরে জিন ট্যাগ রেন ট্যাগ তো আপনার গ্যাস হচ্ছে, সেই গ্যাসটাকে কমিয়ে দেবে, কিন্তু যে কারণে গ্যাসটার উৎপত্তি, ওই লিভারটা যে প্রবলেমে হয়ে রয়েছে, ওটাকে ঠিক করবে কে? এতদিনের সরকাররা মাওবাদী দেখেছে গুলি করেছে, মাওবাদী দেখেছে অ্যারেস্ট করেছে। আরে মাওবাদী উৎপন্ন হচ্ছে কেন? ওই প্রবলেমে গিয়ে ওই গোড়ায় গিয়ে সলভটা কে করবে? ওটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। আপনাদের চ্যানেলের নাম দৃষ্টিভঙ্গি, উনি দৃষ্টিভঙ্গিটাই ঘুরিয়ে দিলেন। সেই কারণে ছত্তিশগড়ে মাওবাদী সমস্যা আছে, ঝাড়খণ্ডে মাওবাদী সমস্যা আছে, বাংলাতে 2011-র আগে যদি ইন্টারভিউটা দিতাম মাওবাদী সমস্যা আছে, আজকে ছিল। এই যে দৃষ্টিভঙ্গি, তো এই দৃষ্টিভঙ্গি বদলে যিনি কাজ করতে পারেন, আজকে বাংলার মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারকে অনেকে ভিক্ষা বলতে পারেন, ভাতা বলতে পারেন, কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে আমরা যখন যাই না গ্রামে গঞ্জে প্রচারে, আমরা তো রাজ্য ঘুরি, আমরা তো শুধুমাত্র টেলিভিশন স্টুডিও বা আপনাদের এই এসি ঘরে বসে ইন্টারভিউ দেওয়ার লোক নই, আমরা সারা বছর রাজ্য জুড়ে ঘুরে বেড়াই। আর সিপিএম এর লোকের এই যাদবপুরে বসে থেকে সব জানতে ইয়ে আর কি, সব জানে, বা বিজেপির লোকেরাও বলতে পারেন। এই যে লক্ষ্মীর ভান্ডারে ধরুন 500 টাকা পাচ্ছে আমার মা, ছোটবেলায় যখন বাড়িতে দুপুরবেলা, আমাদের আবার বাড়িতে একটু কালচার ছিল, আমাদের দুপুরবেলা খেতে ঘুমোতেই হবে, নিয়ম, না ঘুমালে মা আবার ঠ্যাঙাবে ধরে। তো ধরুন ঘুমিয়েছি, ঠিক 4টে, 4:30, 5টা একটু ঘুমটা ভেঙেছে, কিসের আওয়াজে ঘুম ভাঙলো? বাইরে ঝালমুড়িওয়ালা এসে টং 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 করে ঘন্টি বাজাচ্ছে। এই উঠে মাকে, আর আমার বাবা যেহেতু বাইরে কাজ করেন, আমার বাবা বাইরেই থাকতেন ম্যাক্সিমামটাই, ঘরে মাই থাকতো। যখন বাবা আসতেন তখন এই মাকে বললাম, মা বহুদিন খাই না, আজকে একটু আলু কাবলি খাবো, 2 টাকা দেবে? আমার মা দেখতাম ঠিক আবার উল্টো দিকে পাশ ফিরে আমার বাবাকে বলছে, কি ও 2 টাকা দাও না ছেলেকে। তাহলে আমার মায়ের নিজের বলে তো কিছু নেই। আমার মায়ের কাছে আমি যখন চাইতাম, আমার মাকে আবার আমার বাবার কাছে চাইতে হতো। এখন সেটা আছে। আজকে যখন গ্রামে যাই, রাস্তায় দেখি গাড়ি করে যেতে যেতে, বা চায়ের দোকানে দাঁড়িয়েছি কোথাও, যখন দেখি এরকম আইসক্রিম যাচ্ছে, ঝালমুড়ি যাচ্ছে, ফুচকা যাচ্ছে, ছেলেটা তার মায়ের আঁচল ধরে বলছে, ও মা 5 টাকা দাও না, ফুচকা খাবো। তার মাকে ছেলেটার বাবার দিকে আর পাশ ফিরে তাকাতে হচ্ছে না। তার মা নিজের আঁচল থেকে 10 টাকা বার করে ছেলের হাতে দিয়ে বলছে, এটা তোর মায়ের টাকা, তোর মাকে বাংলার মা এই টাকাটা দিয়েছে, তোর মায়ের এটা অধিকার, যা ফুচকা খা, ঝালমুড়ি খা, আলু কাবলি খা। এই আত্মসম্মানটা হচ্ছে অন্য দৃষ্টিভঙ্গি। কেউ এটাকে ভিক্ষা বলবে, কেউ ভাতা বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে আত্মসম্মান বলবেন। এই আত্মসম্মানে বাংলার মহিলাদের চোখের যে স্পার্কটা আমরা দেখেছি, এই স্পার্কটাই আমাদের খেলা, এটা অনেকে ধরতে পারেন না। তো এই যে বাংলার পরিবর্তন, এই যে মহিলাদের আত্মসম্মান নিজের, আমরা তো এতদিন আমাদের মা কাকিমাদের মধ্যে দেখে এসেছি, এতদিন বাপের বাড়িতে থেকে ইয়ে করেছে, 19 বছর 20 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, তারপর একটা নতুন জায়গায় এসে পড়লো শ্বশুর বাড়ি। এই শ্বশুর বাড়িতে এসে পড়ার পর সবই তো অন্যের, তাকে ভেবে নিতে বলা হয় নিজের, কিন্তু ভেবে নিতে বলার বাস্তবটা তো আলাদা হয়, অনেক আলাদা হয়। আপনি জন্ম থেকে একটা জায়গাতে আছেন, কতটা কষ্টকর ভাবুন। আজকে সব মায়েদেরই এটা সমস্যা, সব মেয়েদেরই, আপনারও হয়তো এটাই সমস্যা হবে। আপনি জন্ম থেকে যে বাড়িটায় আছেন, বিয়ের পর একটা অন্য জায়গাতে গিয়ে সেটা গিয়ে আপনাকে নিজের জায়গা মনে করতে হচ্ছে। যত একটা ছেলে হয়ে বোঝাটা এটা খুব কষ্টকর, একটা মেয়ের জন্য এটা কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। আমাকে যদি কালকে কেউ বলে, ভাই সিস্টেম উল্টে যাবে, ছেলেদের বিয়ে হয়ে যেতে হবে অন্য স্ত্রীর বাড়িতে, যেরকম মেঘালয় একটা ট্রাইবের মধ্যে এখনো আছে, সাংমা ট্রাইবদের মধ্যে এটা হয় শুনেছি, তো ভাবুন তো কত কষ্টকর। কিন্তু ভাবলে আমার দম আটকে আসবে, আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তারা যাচ্ছেন, তো ওই পরিস্থিতিতে গিয়ে ওদের সম্মানের কথা কে ভাবছে? কোনো সরকার আজ অব্দি ভেবেছে না। মহিলারা শুধু একটাই জিনিস হয়ে গিয়েছিল এতদিন, শুধু বরকে কবজা করো, বর যে পার্টিকে ভোট দেবে ও তো তার বাড়ির লোকও দেবে। আজকে মহিলারা কিন্তু ওই জিনিস নয়, বর বিজেপিকে দিতে পারে, বর সিপিএম কে দিতে পারে, মহিলা বলবে আমার মতামত, আমি কাকে ভোট দেবো আমি ঠিক করবো। গোটা ভারতবর্ষে তোমার পার্টি বিজেপির উদ্দেশ্যে বাংলা মহিলারা প্রশ্ন করে, এটা অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে। তোমার পার্টি ভারতবর্ষের মাটিতে আজকে 25টা রাজ্যে ক্ষমতায়, ভেঙে চুরে এই করে ওই করে বকলমে সরাসরি, তুমি একটা রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী দিতে পারলে না 25টার মধ্যে। আর আমাদের তৃণমূল কংগ্রেস একটা রাজ্যে ক্ষমতা, একটা দিয়ে আমরা মহিলা মুখ্যমন্ত্রী দিয়েছি। এটা হচ্ছে অন্য দৃষ্টিভঙ্গি। তো ওই জন্য আপনার দর্শকদের বলবো, কারা অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে আর কারা লোকসভায় গেলে অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে আওয়াজ তুলতে পারবে, নির্বাচনে আমাদের সেইটা চিন্তা করে অংশগ্রহণ করতে হবে, তবেই তো আসল খেলা হবে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। খুব ভালো থেকো বাকি দিনগুলোতে, এবং আশা করছি তোমার দৃষ্টিভঙ্গি যেটা তুমি জানালে দর্শকদের, সেটা তাদের কাছে পৌঁছলে তারা সেই মতো সিদ্ধান্ত নেবে। একদম নিশ্চয়ই। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন সবাই।
দেবাংশু ভট্টাচার্য ছিলেন আজকে মধুরিমা এবং এর আড্ডায়। 24 সালে লোকসভা নির্বাচন আসন্ন, তার আগে রাজনৈতিক তার মতামত এবং তার দৃষ্টিভঙ্গি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। কেমন লাগলো অনুষ্ঠান অবশ্যই জানাবেন আমাদের। দৃষ্টিভঙ্গির ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার ফলো করে দেবেন, আর ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন।